আমি দাঁড়িয়ে আছি সাব্রুমের প্রথম প্রশাসনিক ভবন, যেটা রাজ আমলে তৈরি হয়েছে। এটা শতাব্দী প্রাচীন বিল্ডিং। এখানে বর্তমানে PM শ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্কুল এর অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন, যেখানে হেডমাস্টার বসেন। সেটা এক সময়ে সাব্রুমের মহকুমা শাসক এবং ম্যাজিস্ট্রেট এই রুমে বসেই কাজ করত। তার পিছনে দুটো রুম আছে যেখানে বিচার কার্য সম্পাদন হতো এবং আরেকটি রুমে প্রশাসনিক কাজ সম্পন্ন হতো। আমার যে পূর্ব দিকে যেটি দেখা যাচ্ছে এটি HD সাহেবের বাংলো ছিল। এখানে এখানে বাগান এবং HD সাহেব নিজে থাকতেন এখানে। আর আমার পশ্চিম দিকে যেখানে আছে এখানে ইনফরমেশন সেন্টার বা অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের অফিস ছিল। তো আমরা বিভিন্ন তথ্য বা বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করে যেটা দেখেছি যে এটাতে যে সমস্ত SDO বা DM-রা এখানে এসে কাজ করেছেন তারা তখনকার সাব্রুমের পরিষেবা দেওয়ার জন্য কাজ করেছেন এবং অতি অল্প সময়ের মধ্যেই মানুষের যা যা ডিমান্ড থাকে সেগুলো ফুলফিল করার চেষ্টা করতেন। বিশেষ করে বিচার কার্য, তারপরে সার্টিফিকেট ইস্যু, রেজিস্ট্রেশন, কেরোসিন এবং বা চালের যেগুলো এরা কুপন দেওয়ারও সেখানে ব্যবস্থা ছিল। দুলাল দাস, নবীন ত্রিপুরা। বর্তমানে যে সাব্রুমকে আমরা দেখি বা জানি, একসময় একটি অরণ্য ঘেরা উপজাতি অংশের লোকেদের বসবাস ছিল। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্যের সময় রাজা প্রশাসনিক সংস্কারে হাত লাগান। এই সময় আইন, আদেশ, নিয়ম কানুন, চুক্তিপত্র, মীমাংসা বিধির লিখিত রূপ প্রণয়ন করা হয়। ত্রিপুরার ভারত ভুক্তি পর্যন্ত রাধা কিশোর মানিক্য, বীরেন্দ্র কিশোর মানিক্য, বীর বিক্রম কিশোর মানিক্য, কিরিট বিক্রম কিশোর মানিক্যের পক্ষে মহারানী কাঞ্চন প্রভা দেবী এই ধারা অব্যাহত রাখেন। সাব্রুমে নদীর তীরে মুসলিম জনবসতি, বনিমগ, চাকমা এবং ত্রিপুরীদের গ্রাম ছিল। সাব্রুমের প্রথম রাজ আমলে প্রশাসনিক ভবন কখন থেকে শুরু হয় তার সুলুক সন্ধানে নবীন ত্রিপুরা নিউজ চ্যানেল। ফেনী নদীর দক্ষিণে গড়ে ওঠে বাণিজ্য কেন্দ্র রামগড়, আর ফেনী নদীর উত্তরে গড়ে ওঠে রাজার প্রশাসনিক ভবন। 1909 সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে সাব্রুমের প্রশাসনিক বিভাগ খোলা হয়। সাব্রুম শহরে বর্তমানে PM শ্রী সাব্রুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রশাসনিক বিভাগটি আছে সেটি 100 বছর আগের তৈরি হওয়া সাব্রুমের প্রথম রাজ আমলের প্রশাসনিক ভবন। ইট সুরকি নেট দিয়ে তৈরি পুরাতন বিল্ডিং, দেখতে অনেকটা জমিদার বাড়ির মতো। বড় বড় গোলাকৃতি পিলারের উপর টিনের ছাউনি। 2500 স্কোয়ারের মধ্যে প্রশাসনিক ভবনটি। একটি রাজস্ব আধিকারিকদের কক্ষ, যেখানে বর্তমানে স্কুলের প্রধান শিক্ষকের প্রশাসনিক রুম। তার পেছনেই দুটি প্রশাসনিক রুমের মধ্যে একটি আদালত কক্ষ ছিল। 1949 সালে ত্রিপুরা ভারত ভুক্তি হওয়ার পর প্রশাসনের কাজ বৃদ্ধি পায়। রাজস্ব আদায়ের পাশাপাশি জনগণের প্রশাসনিক পরিষেবা এবং বিচার কাজ শুরু হয়। SDO প্রশাসনের সাথে বিচার কার্য করে থাকেন। সাব্রুমের মহকুমা শাসকের তৎকালীন প্রশাসনিক কার্যালয় নিয়ে ত্রিপুরার লোক সংস্কৃতি গবেষক ডক্টর রঞ্জিত দে গুজরাটের আহমেদাবাদ থেকে এক ভিডিও বার্তায় নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলকে বলেন, নমস্কার, আমি রঞ্জিত দে। 1955 সাল সাব্রুম বার্ষিক মেলাকে কেন্দ্র করে আমার সাব্রুম যাওয়া শুরু। একবার 4th শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাই এবং সাব্রুম যাওয়ারও সুযোগ হয়। মায়ের সঙ্গে হেঁটে যাওয়া, তারপরে 2-4 দিন সাব্রুমে থাকতাম। কাকা চিত্তরঞ্জন দে পুলিশ, তার বাড়িতে। সেই সুযোগে সাব্রুম SDO অফিস প্রথম দেখা আমার বাড়ি ছিল সাব্রুম থেকে 3 মাইল পশ্চিমে রানীগঞ্জ বাজার সংলগ্ন 8 নং টিলাতে। পরে হাই স্কুলে পড়ার সুযোগে সাব্রুমে নিয়মিত আসা যাওয়া হয় এবং ছোট্ট শহরটাও কখন যেন আপন হয়ে যায়। সেই সময় বর্তমানে যে দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, সেটাই ছিল রাজ আমল থেকে SDO অফিস। কোনো বাউন্ডারি ওয়াল ছিল না। এখন যেখানে বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের অফিস কক্ষ, সেটাই ছিল মাননীয় SDO সাহেবের অফিস কক্ষ। SDO সাহেব দক্ষিণমুখী হয়ে বসতেন। তার মাথার উপরে কাপড় দিয়ে তৈরি তৎকালীন সময়ের হাতে টানা পাকা তুলত। ঘরের বাইরে জানালা দিয়ে দড়ি টেনে একজন কর্মচারী পাকাটা তোলাতেন এবং বাতাসের ব্যবস্থা ছিল এইভাবে। এখন সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসেন, তবে হাত টানা পাখা নেই, বৈদ্যুতিক পাখা চলে। SDO পেছনের কক্ষগুলিতে ক্লার্ক ও অন্যান্য স্টাফ বসতেন
এই অফিসের পূর্ব দিকে এসডিও সাহেবের কোয়ার্টার ছিল, প্রায় সংলগ্ন দক্ষিণ দিকে দত্তেশ্বরী কালীবাড়ি এবং সরকারের রাজস্ব আদায়ের তহসিল অফিস। তবে এই এসডিও অফিস যেমন রাজামলের, তহসিল অফিসও রাজামলের ছিল, কিন্তু রাজামলের নজরে পড়ার মতো যে তহসিল অফিস এখন নেই। সেখানে নবকলেবরে দালানঘর তৈরি হয়েছে। এসডিও অফিসের পূর্বে ছিল তৎকালীন জেলখানা, এখন সেটা স্থানান্তরিত হয়েছে। অফিসের উত্তরে ছিল রিলিফ অফিস। আমার দেখা অফিসার ছিলেন প্রয়াত দেবপ্রসাদ সেনগুপ্ত। বর্তমানে ব্লক অফিসে যে সমস্ত কাজকর্ম হয় তার কিছু এখানে হতো। তারপরে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর ভারত পাক পরিবেশে পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীরা বা রিফিউজিরা সুযোগ সুবিধার জন্য এই অফিসে যোগাযোগ করতেন। 1966 সালে আমি কলেজে ভর্তি হই। কলেজের স্টাইপেন্ড ইত্যাদি প্রসঙ্গে সিটিজেনশিপ সার্টিফিকেট দরকার হয়। ছুটে এলাম সাবরুম এসডিও অফিসে। সকাল 10:30টায় দরখাস্ত দিলাম, অফিস থেকে বিকাল 4টায় সার্টিফিকেট পেয়ে গেলাম। তখন শপথ বাক্য পাঠ করে সার্টিফিকেট নিতে হতো। শপথ বাক্য পাঠ করা হতো বর্তমান ইউকো ব্যাংকের সামনে দাঁড়িয়ে। আমরা একসঙ্গে সেদিন 10 জন ছিলাম। 1966-67 সাল রাজ্যে দুর্ভিক্ষের অবস্থা, মানুষ খুব কষ্টে, অনেক মানুষ অর্ধাহারে দিন কাটাচ্ছে। ছোটোবেলা থেকে আমরা 20-25 জন এসডিও অফিসে কাজের দাবিতে, খাদ্যের দাবিতে এলাম। অনেকবার এসেছি। চাল, আটা ও নগদ টাকা পাওয়ার সুযোগ গ্রহণ করেছি। খাদ্যের দাবিতে এলাম। অনেকবার এসেছি। চাল, আটা ও নগদ টাকা পাওয়ার সুযোগ গ্রহণ করেছি। এটাকে তৎকালীন সময় ট্যাক্স স্লিপ, ফুটবরক ইত্যাদি বলতো। বর্তমান ইউকো ব্যাংকের সামনে তখন পুলিশ পাহারা ছিল, তবে রাজ্যের পুলিশ নয়, ওদের সাধারণে বিএমপি বলা হতো। ওরা আমাদের 2 বার গুলি করে। পরে জানলাম আমরা যাতে এরকমভাবে ধর্ণা ইত্যাদি না দিই, এসডিও অফিসে না আসি, তার জন্য ভয় দেখানোর জন্য এই গুলি করা হয়েছে। অবশ্য তখন ভারত পাক সমস্যা খুব তীব্র ছিল, তারা শূন্যেই গুলি ছুড়ছিল, তাই রক্ষে। তার এসডিও অফিসে কেউ অমানবিক ছিলেন না, খুব মনে পড়ে। তবে ফুড সেকশনের নিকুঞ্জ দেবনাথ খুব মানবিক আচরণ করতেন। তখন শহরের লোকসংখ্যা একেবারেই নগণ্য। বর্তমানে যে স্কুল সেটা হাই স্কুল নামে পরিচিত, এবং সেই হাই স্কুলে স্থানীয় ছাত্র অপেক্ষা এই সমস্ত অফিস আদালতে কর্মচারীদের ছেলে মেয়ে বা শহরের বাইরের বহিরাগত ছাত্ররাই পড়াশোনা অধিকাংশ ছিলেন। কারণ তখন সাবরুম আগরতলা রাস্তা খুব খারাপ ছিল। শিক্ষক কর্মচারী যারা এখানে চাকুরি করতেন তারা 6-7 মাস বা বছরে একবার নিজেদের বাড়ি যেতেন। কর্মচারীদের সাধারণত সপরিবারে সাবরুমে থাকতেন। এসডিও অফিসের সামনের রাস্তার ধারে অনেক আম গাছ, কাঁঠাল গাছ বা নানা ফুল ফলের গাছ ছিল। এই গাছের ছায়ায় লোকজন অফিসে কাজে এলে অপেক্ষা করতেন। অনেকেই এখানে বসে গ্রামের লোকদের পরামর্শ বা দরখাস্ত ইত্যাদি লিখে দিতেন। মনে হয়েছে মুহুরি ছাড়াও কিছু ব্যক্তি এই ধরনের কাজ করতেন। তাদের মধ্যে একজনের নাম খুব মনে পড়ে, লোকের মুখে মুখে তার নাম ঘুরত। তার নাম দেবেন্দ্র কুমার মণিক। দেবেন্দ্রবাবু খুব হাসি খুশি এবং মিশুক প্রকৃতি ছিলেন। সেই গ্রামীণ জীবনে তার নানা গুণেরও প্রশংসা শুনেছি। এসডিও অফিসের সামনে 2টা পুকুর আছে। এগুলি কালীবাড়ির পুকুর এবং থানার পুকুর নামে পরিচিত। থানার পুকুরের দক্ষিণ পাড়ে সাবরুমের প্রাচীন মডেল স্কুল। অফিসের পশ্চিম পাশে থানা এখনও আছে। অফিসের পশ্চিম সামনেই বা থানার সামনেই শহরের একমাত্র খেলার মাঠ, বলা বাহুল্য এখন খেলার মাঠ মেলার মাঠ নামে পরিচিত। এবং
রাজামলে নির্মিত সাবরুমের প্রশাসনিক বিভাগের চাকুরিরত ছিলেন পরেশচন্দ্র সরকার, জীবন কৃষ্ণ সরকার এবং হিমচন্দ্র রয়ের মতো গ্রুপ ডি স্টাফ। 1930 সালে স্বর্গীয় পরেশ সরকার ঢাকা বিক্রমপুর থেকে সাবরুমে আসেন। হরিশচন্দ্র সরকারের সময় ওনার বড় ছেলে জীবন কৃষ্ণ সরকার এই ভবনে চাকুরি করতেন। পরেশচন্দ্র সরকারের ছোট ছেলে দীর্ঘ সময়ের সাবরুমের ক্রিকেটের প্রশাসক অমর সরকার এক সাক্ষাৎকারে সাবরুমের এই অফিসটির বিষয়ে কিছু তথ্য নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের সাংবাদিক দুলাল দাসকে দিয়েছেন। জীবন কৃষ্ণ সরকার প্রথম দিক থেকে সাবরুমে এসছে এবং সাবরুমের মহকুমা শাসকের অফিসে দীর্ঘ সময় কাজ করেছেন। ওনার বাবা পরেশ সরকারও অনেক বছর ধরে এখানে কাজ করে গেছেন। তারপর ওনার বড় ছেলে জীবন কৃষ্ণ সরকারও অনেক দিন যাবত এখানে চাকরি করেছেন। আজকে আমরা কথা বলছিলাম ওনারই ছোট ভাই জীবন কৃষ্ণ সরকারের ছোট ভাই অমর সরকারের সাথে। আচ্ছা, আপনি এইচডিবি সম্পর্কে, যে সাবরুমের পুরাতন অফিসটিলায় যে একটা অফিস আছে, এই অফিস সম্পর্কে কি জানেন? কখন হয়েছিল মনে হয়েছে এটা? আমার জন্মের আগে, অনেক আগে। আমার জন্ম 1955 সালে। আমার বাবা 1930 সালে ত্রিপুরাতে আসেন রাজামল থেকেই চাকরি করেন। রাজকর্মচারী হিসেবে প্রথম ছিলেন। বাবা থেকে শুনেছি তখন মাইনে পেতেন 60 টাকা। তারপরে আস্তে আস্তে 1947-এ ভারত স্বাধীনতার পরে, তারপরে আবার 1949-এ ভারত মুক্তি হওয়ার পরেই এইচডিবি স্থাপিত হয়। সাবরুম বর্তমানে গার্লস স্কুল যেখানে আছে, এখানে এইচডিবি তৈরি হয়। আমার বাবা তখন সেইখানে চাকরি করেন। বাবার সাহায্যে আমার বড় দাদা জীবন কৃষ্ণ সরকার এই অফিসে ক্লাস 4 হিসাবে নিযুক্ত হন। দীর্ঘ বছর চাকরি করেছেন। বাবা 1974 সালে রিটায়ার করেছেন, অবসরপ্রাপ্ত হয়েছেন। তো এখানে যারা এইচডিও হিসেবে, মহকুমা শাসক হিসেবে কাজ করে গেছেন, এমন কিছু ব্যক্তিত্বের নাম কি আপনার জানা আছে? মানিক গাঙ্গুলি। এর আগে আমার মনে নেই। তারপরে মানিক গাঙ্গুলির পর সচিন চৌধুরীর পরে এইচডিবি নতুন এইচডিবি বর্তমানে এখন যেখানে আছেন এখানে স্থানান্তরিত হয়। বাবা ওইখানেই থেকে রিটায়ারমেন্টে যায়। দাদাও রিটায়ারমেন্টে যায় 2001 সালে। 2001 সালে দাদা রিটায়ারমেন্টে যায়। এই পর্যন্তই আমি এইচডিবির খবরটা জানি। তো এখান থেকে যারা মানুষজন আছে তারা কিরকম পরিষেবা পেত? আগে তো সমস্ত সার্টিফিকেট নিতে কোনো অসুবিধা হতো না। যখনই যে এইচডিবিতে যাওয়ার যেত, সুব্রত ব্যানার্জি, আমি জানি সুব্রত ব্যানার্জি তখন রিসেপশনে ছিলেন। না, আমাদের যে এই পুরনো এইচডি অফিসে এখানে কি কি কাজ হতো আপনাদের জানা আছে? এরকম কিছু জমি রেজিস্ট্রি হতো, সিটিজেনশিপ দেওয়ার ব্যবস্থা হতো, এসটি সার্টিফিকেট, মানুষের যে একটা আপৎকালীন সাহায্য যেটাকে আমরা জিআর বলি, এটাও কি অফিস থেকে দেওয়া হতো? হ্যাঁ, জিআরও দেওয়া হতো। আর বিচার প্রক্রিয়া মহকুমা শাসক অফিসে ছিল। মহকুমা শাসকের বিচারক ছিলেন। তখন সাবরুমে কোনো এসডিএম মানে ছিল না। তাহলে এখানে যে বর্তমান গার্লস স্কুল যেটা আছে, সেখানে এই রুমগুলোতে বিচারের ব্যবস্থা ছিল। এখন যেখানে হেডমাস্টার রুম, এখানেই কোর্টটা ছিল। বাবা এখানে চাকরি করতেন। আমি ছোটবেলায় দেখেছি বাবা বিচারকও দেখেছি। মহকুমা শাসক সচিন চৌধুরীর কথা আমার মনে আছে। আর অন্যদের কথা ঠিক মনে নেই। এখানে যারা ঠিক মনে নেই। কর্মচারী কারা ছিল তাদের একটু জানা আছে, যে আপনার বাবা বা আপনার বড় ভাই ছাড়া অন্য কারা কর্মচারী ছিল, এরকম নাম জানা আছে? নাম তো জানা নেই। তপন রায়ের আমাদের সাংবাদিক তপন রায়ের বাবা,
তারপরে খোকন চৌধুরী বাবা সাবরুম ছিল না। ওখানে উনি সাবরুমের ওই কোর্টে ছিলেন, মানে নতুন অফিসে ছিলেন আর কি, প্রমোদ রঞ্জন চৌধুরী আর কি। প্রমোদ রঞ্জন চৌধুরী যখন চাকরি করতেন আমরা তখন জন্ম আমি দেখিনি। আমরা কথা বলছিলাম সাবরুমের প্রবীণ ব্যক্তিত্ব অমর সরকারের সাথে। সেই সময় সাবরুম বিচার ব্যবস্থার মধ্যমণি ছিলেন মহকুমা শাসক নিজেই। এসডিও প্রশাসনের কাজের সাথেই বিচার কার্য সম্পাদন করেন। সাবরুমের দুই উকিল শচীন্দ্র মজুমদার, যাকে লোকে বড় উকিল বলে ডাকতেন, অপরজন যতীন্দ্র লোধ। ব্যক্তির একটু ছোটখাটো থাকায় ওনাকে ছোট উকিল বলে ডাকা হতো। কৈলাস উকিল নামে আরেকজনের নামও জানা গেছে। এ বিষয়ে শচীন্দ্র মজুমদারের ছেলে উজ্জ্বল মজুমদার নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের এক সাক্ষাৎকারে বলেন, ওনার স্বর্গীয় পিতা শচীন্দ্র মজুমদার এই প্রশাসনিক ভবনে ওকালতি করতেন। ছোটবেলার দেখা কিছু তথ্য দিয়েছেন। সচিন্দ্র কুমার মজুমদার, সচিন্দ্র কুমার মজুমদার উনি বড় উকিল হিসাবে প্রসিদ্ধ ছিলেন। আচ্ছা, আপনি যে আমাদের ঠিক সামনে সাবরুমের পুরনো অফিস ঘর রাজ আমলে, এখানে আপনার বাবা ওকালতি করতো? হ্যাঁ, এখানে ওকালতি করতেন। এই সম্বন্ধে আপনার কোনো কিছু জানা আছে কিনা? আমার দেখেছি এখানে বাবা এসে প্র্যাকটিস করতেন। পাশে ছিল এই যে ডাক বাংলো, তারপরে এখানে কোর্ট। সাবরুমটাই এরিয়া। কি ধরনের মামলা করতো আপনার বাবা? ফৌজদারি মামলা সব ধরনের, তবে সাবরুমে তো অন্য কোনো মার্ডার কেস টেস কম, তো জমি সংক্রান্ত মামলাই করতেন। তবে ডিভোর্সের কেস উনি নিতেন না, চাইতেন যাতে নিষ্পত্তি হয়ে যায়। আপনার বাবার সাথে আর কারা মানে আইন ব্যবসার সাথে বা ওকালতির সাথে যুক্ত ছিল? যতীন্দ্র লোধ। ওনাকে কি ছোট উকিল বলা হতো না সবাই লোকে? তাহলে আপনার বাবাকে বড় উকিল বলতো, আর যতীন্দ্র কুমার লোধকে আরো অন্য তিনজন ছিল। নাম জানা আছে? নাম জানা নেই। চক্রবর্তী ব্রজদার বাবা, তারপরে এমন আর 2-4 জন, যেমন কৈলাস উকিল। হ্যাঁ, তারপরে আমার মনে নেই ঠিক। তো এখানে যে কোর্ট বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা আপনি দেখেছেন? আমার জন্ম থেকেই দেখছি। ভিতরের যেখানে বিচার প্রক্রিয়া হতো দেখেছেন? সামনের কোর্ট আমরা ভয়ে যেতাম না, যেহেতু বাবা ওখানে করছেন, ওকালতি করতেন। বাবাও পছন্দ করতেন না কোর্টে যাই, কারণ বিভিন্ন ধরনের মানে কোর্টে যাওয়া মানেই তো সমস্যা নিয়ে যাওয়া। আপনি এই যে পুরনো যে অফিস বিল্ডিংটা আছে, কখন হয়েছে এই বিষয়ে কি জানা আছে? 100 বছর হতে পারে, কমের মধ্যে 100 বছর হবে, আমার জানা নেই। এটা তারপরে তহসিল অফিসটা সবই 100 বছর হবে। আমি যার সাথে কথা বলছিলাম, উজ্জ্বল মজুমদার, তিনি প্রায় 28 বছর আমেরিকাতে চলে ছিলেন, আবার বাড়ির টানে মাটির টানে ত্রিপুরাতে চলে এসেছেন। এই যে সামনে আমাদের যে মহকুমা শাসকের যে অফিসটা, সেই অফিসের সাথে ওনাদের পরিবার ছিল। এখানকার যারা এসডিও বা এসটিও, তাদের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। যেমন আমার দিদির বিয়েতে কুলেশ চক্রবর্তী ডিএম, তারপর মানিক গাঙ্গুলি, ওনারা। আপনার বোনের নাম কি? রবি মজুমদার। এখন কোথায় থাকে? এখন আমেরিকাতে। আমাদের পরিবারের অনেকেই থাকে আমেরিকাতে, তো ওনারা এসেছিলেন। মানিক গাঙ্গুলি। আমার এটা মনে আছে যে দিদির বিয়েতে বাংলাদেশের গন্ডগোলের জন্য কোনো বাজনা আনা হয়নি, তারপর ওনারা বললো যে ঠিক আছে, বাজনা আনতে হবে। বিএসএফ এর তখন কমান্ড্যান্ট ছিল মেহেক সিং, ওনাকে বলে বাজনা এনে বাজনা বাজিয়েছিল। দুলাল দাস, নবীন ত্রিপুরা, সাবরুম। সাবরুম শহরের প্রবীণ নাগরিক অশোক বসাক এক সাক্ষাৎকারে সাবরুমের প্রথম প্রশাসনিক ভবন নিয়ে কিছু বলেন। প্রথমে শুনছি যোগেন্দ্র গাঙ্গুলি ছিল, এরপরে আরো অনেক আছে, সবার নাম তো আমার পক্ষে বলা সম্ভব না। তবে অমল রায়ের কথা সবচাইতে মনে আছে ভালো করে, ওনার সঙ্গে আমার একটু সম্পর্ক আছে, খুব আদর যত্ন করতো। তারপর শ্যাম ভট্টাচার্য, নামটা মনে নাই। তারপরে S2 হিসাবে আসিল শ্যামদেব বর্মা, একজন জানাশোনা।
তার ছেলেটার সঙ্গে আমার আছিল বন্ধুত্ব। তখন সবকিছু কোয়ার্টার টোয়ার্টার সব তো পুরো এসডিওর সঙ্গে আছিল, পুরানো এসডিও। এখানে যে এখানে যে SDO যে প্রশাসনিক বিভাগ আছে এখানে আর কি আছিল? প্রশাসনিক বিভাগের সাথে আর কি আছিল? এসডিও আছিল না, তারপর বিচার বিচার বিভাগ, তো তখন বিচার বিভাগ শাসন ও প্রশাসন একসাথে আছিল। তখন তো সামনে অফিসটার সামনে আছিল কোর্ট, কোর্টে উকিল আছিল, শচীন্দ্র উকিল, যতীন্দ্র উকিল জানা মতো আমার। যতীন্দ্র মজুমদার আর শচীন্দ্র মজুমদার, যতীন্দ্র লুদ, ওনারা দুইজন আছিল। আর আছিল কিনা আমার এখন খেয়াল নাই, আমরা তো তখন ছোট। গেছেন ছোটবেলায় কোনো সময় অফিসে? হ্যাঁ, ছোটবেলায় কোনো সময় গেছেন অফিসে? অফিসে যাইতাম, এমনি ঘুরিয়া ঘুরিয়া যাইতাম আর কি। অফিসের পিছনে দোকানটা খেলাধুলা করতে যাইতাম মাঠে। সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস সাবরুমের এই রাজকীয় প্রশাসনিক ভবন নিয়ে বলতে নস্টালজিয়ায় হয়ে পড়েন। বেশ কিছু ঘটনা এবং তথ্য নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের ক্যামেরার সামনে পড়েছেন। আসলে আমি যখন 1963 আসি রামগড় থেকে সাবরুম, এবং বর্তমানে যেটি সাবরুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এটি ছিল সাবরুমের এসডি অফিস। তো কতদিন পুরনো মনে হয় আপনার? 100 বছর তো 100 বছর তো হবেই। আমি যখন আসি তখন আমি পাশেই থাকতাম, নিচের কালীবাড়ি, তার পাশে আমার জেঠামশাইয়ের বাড়ি, ও বাড়িতে ছিলাম। আমার শৈশব এই অফিসটা দেখতে দেখতে কেটেছে। আমরা অবাক বিস্ময়ে তাকাতাম, পাশে অনেকগুলি গাছ ছিল। এরপরে একটা মানে যে বিল্ডিংটা যেখানে প্রশাসনিক আবাস, সেটার গঠনটা অফিসের মতোই, অনেকগুলি রুম। প্রথম যে রুমটা, এখানে আমাদের যাওয়ার সুযোগ ঘটেনি। পরবর্তী সময়ে বড় হয়ে গেছি, সেখানে ম্যাজিস্ট্রেট বসতেন, উপরে ফ্যান চলতো। ফ্যান নয়, মানে হাত পাখাও নয়, কাপড় দিয়ে পাখাগুলি তৈরি হতো, পেছন থেকে কেউ টানতো। এটা আমরা দেখেছি, লাল শালুর কাপড়। আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, আমি যখন 7-এর মধ্যে পড়ি তখন জহর কর বলে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। ওনার স্ত্রী নাম আমার ঠিক মনে নেই। আমি যখন ক্লাসে 7 বা 8 থাকতাম বোধহয়, উনি খুব আদর করতেন। তো ওনার আদরের লোভে বোধহয় আমি একদিন এসডি অফিসে ওনার বাসভবনে যাই। বাসভবনটি বর্তমানে যেটি সিআরসি হল আছে গার্লস স্কুলে, সেটি তখন বেড়ার ছিল, ছনের ছাউনি ছিল, বেশ মোটা ছাউনি, কিন্তু খুব মানে দেখতে সুন্দর ছিল। চারদিকে বাগান ছিল। আমার মনে হচ্ছে দিদিমণি আমাকে খুব আদর করে কিছু খাইয়েছিল। দিদিমণিকে আর চলে যাওয়ার পরে আর এত বছর চলে গেল, আছে কিনা জানি না, দেখাও হয়নি কোনোদিন। এই বিল্ডিংটা যেটা আছে, এটাতে প্রশাসনিক যে কাজ হচ্ছে, আপনার কি মানে আর কি জানা? এগুলিতে দেখতাম যে রাত্রিবেলা বা সারাদিনে ঘন্টা পড়তো, মানে সময় জানানো হতো। সাবরুমের তখন বলতো সময় জানানো, সবার হাতে তো ঘড়ি ছিল না, অন্য কোনো কিছু ছিল না। এই ঘড়িটাই সময় জানানোটাই যে মাধ্যম ছিল। আমরা যে একটা বলতাম পাগলা ঘন্টি, বিপদ হলে পরে তখন দ্রুত বাজানো হতো। এরকম আগুন লাগলে পরে এরকম শুনেছি একাধবার। আর ছিল খুব, ওই অফিস রুমটার মধ্যে কোথাও ছিল খাজাঞ্চি। মানে আমি আমার বাবার কাছ থেকে খাজাঞ্চি যিনি ছিলেন, ওনার নাম মনে নেই, ওনার ছেলের নাম মনে আছে, স্বপন গুপ্তের বাবা ছিলেন। ওনার কাছ থেকে আমি খুচরো পয়সা আনতে গিয়েছিলাম কোনো একটা সময় কোনো কারণে। আর যে ফুড ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলি একই জায়গা থেকে চালানো হতো। আমাদের তো খুব প্রয়োজন ছিল সেখানে যাওয়ার, তবে যেতাম খুব বেশি। তার পাশেই ছিল লাইব্রেরির পাশে ছিল ইনফরমেশন সেন্টার, ওখানে আমরা খুব যেতাম, বিশেষ করে অনুরোধের আশ্বাস শোনার জন্য, কিছু বই পড়ার জন্য, তারপরে খবর শোনার জন্য। সন্ধ্যাবেলা আর একটা জিনিস যেটা হলো মহালয়ার দিন, এটা একটা মানে অদ্ভুত স্মৃতি। সারা সাবরুমের মানুষ, শহরের মানুষ
জেগে উঠতো, এই ইনফরমেশন সেন্টারে পাশে ভিড় করতো সকালবেলা। কখন বেজে উঠবে আমরা শুনবো, বলছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গমগম গলায় আমরা শুনতে পাবো মহালয়া। এই স্মৃতিটা কোনোদিন ভোলা যাবে না এবং কোনোদিন ভুলবো না। আজও বিল্ডিংটা আছে, বৃদ্ধ, কিন্তু পড়ে যাওয়ার মতো বৃদ্ধ নয়। এখনো এটাকে সারিয়ে তোলা যায়, এখনো এটাকে আরো অনেক দীর্ঘ বছর এটাকে রেখে দেওয়া যায়। কিন্তু এখন তো 8 কোটি টাকা স্যাংশন হয়েছে নতুন বিল্ডিং করার জন্য, তো এটা তো ভাঙা পড়বে, আপনার মনে কোনো দাগ পড়বে না? দাগ পড়বে। এই স্মৃতিটা সাবরুমবাসীর জন্য একটা অন্যরকম স্মৃতি। এটা একটা হেরিটেজ বিল্ডিং হিসাবে রেখে দেওয়া যেতে পারে, কিন্তু জায়গা তো কম, জায়গা কম ঠিকই, খুব দুঃখ লাগবে। কিন্তু দুঃখ লাগলেও কিছু করার নেই। সময় তার প্রয়োজনে কত কিছু হরণ করে নেয়। আমাদের শৈশব হরণ করেছে, কৈশোর হরণ করেছে, বার্ধক্যে উপনীত হয়েছি। তবে এই বিল্ডিংটা, এই সামনের পুকুরটা, এই গাছগুলি, কাঁঠাল গাছগুলি, সামনে কয়েকটা দোকান বসতো, পান বিড়ি বিক্রি করতো, তারপরে মুহুরি বসতো, এই স্মৃতিটা চোখের মধ্যে এখনো, চোখ বুঝলে সেই সব স্মৃতি আমার মধ্যে ভেসে ওঠে। এইটা যদি চলে যায়, এই বিল্ডিংটা চলে গেলে আমাদের সাবরুমের শেষ চিহ্ন রাজামলে চলে যাবে। আগে যে কক্ষে মহকুমা প্রশাসকের অফিস কক্ষ ছিল, সেই কক্ষে PM শ্রী সাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাথের অফিস কক্ষ। এক সাক্ষাৎকারে প্রধান শিক্ষক বলেন তিনি খুব গর্বিত ফিল করেন। রাজা আমলে কোনো প্রশাসনিক ভবন থেকে তিনি স্কুল পরিচালনা করছেন, আর কিছুদিনের মধ্যে হয়তো এই প্রশাসনিক ভবনটি ভেঙে ফেলতে হবে, কারণ নতুন স্কুল বিল্ডিং তৈরি করতে 8 কোটি টাকা বরাদ্দ হয়েছে। হেরিটেজ বিল্ডিং হিসেবে এই রাজ আমলের প্রশাসনিক ভবনটি রেখে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিশেষ স্কুলের SMC কমিটি এবং কমিউনিটি লিডারই এই সিদ্ধান্ত নেবে। স্কুলে পুরানো সময়ের একটি সিন্ধুকও আছে, তার চাবি নেই, এর ভেতরে কি আছে আজও অজানা। আমি যখন এপ্রিল মাসের 21 তারিখে আমি যখন এই PMC সাবরুম দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে জয়েন করি 2021 সালের, তখনই আমি শুনেছি যে এই বিদ্যালয়ে একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে। রাজ আমলে তখন এই বিদ্যালয়টি সেখানে, মানে আমি যেখানে বসে আছি সেখানে প্রশাসনিক একটা ভবন ছিল, SDM সাহেব এখানে বসতো। আমি তাও শুনতে পেরেছি প্রায় 100 বছরের পুরনো। তো এটাকে সাবরুমের মানে হেরিটেজ বিল্ডিংও বলা হয়। আমি শুনেছি, আমি যারা এখানে বিশিষ্ট ব্যক্তি যারা আছে, সাহিত্যিক যারা আছে, শিক্ষাবিদ যারা আছে, তাদের কাছ থেকে আমি শুনতে পেরেছি যে এটা একটা হেরিটেজ বিল্ডিং। তবে আমরা শুনেছি যে এখন আমাদের নতুন একটা বিল্ডিং হবে, স্কুল বিল্ডিং হবে। আপনাদের স্কুলের জন্য 8 কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে, তো আপনার নতুন বিল্ডিং হলে এটা ভাঙার কোনো পরিকল্পনা বা আপনার কোনো চিন্তা ভাবনা আছে? এখন নতুন বিল্ডিং 8 কোটি টাকা স্যাংশন হয়েছে। এখন ডিপার্টমেন্টের ব্যাপার, সেটা কিভাবে বা যারা করবেন, গভর্নমেন্ট এজেন্সি, ওনারা দেখবেন যে কিভাবে এটাকে করা যায়। আমরা অনুরোধ করবো যে যেহেতু এটা হেরিটেজ বিল্ডিং, এটাকে সুরক্ষিত রেখে স্কুল বিল্ডিং করা যায় কিনা। কারণ যার একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে, শুধুমাত্র যে সাবরুম এলাকা নয়, ত্রিপুরা রাজ্যেও এই জায়গাটা একটা ঐতিহ্য রয়েছে, যেহেতু 100 বছরের পুরনো প্রশাসনিক ভবন ছিল, যেটা আপনি বলেছেন। তো সেজন্য তার ঐতিহ্য যাতে বজায় রাখা যায়, বা হেরিটেজ বিল্ডিং যেহেতু, সেজন্য আমাদের একটা আবেদন থাকবে যে এটাকে যদি সম্ভব হয় এটাকে সুরক্ষিত রেখে যদি নতুন স্কুল বিল্ডিং করা যায়। এবং আমি খুব নিজেকে গর্ব অনুভব করি যে আমি যেই জায়গায়, যেখানে যে ঘরটাতে বসে আছি, সেখানে আমাদের পুরোনো আমলে তখন SDM সাহেব সেখানে প্রশাসনিক ভবন ছিল। তো নিজেকে আমি গর্ব অনুভব করি যে আমি, একে হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের আমি একজন সহকারী প্রধান শিক্ষক, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এরকম একটা পুরোনো ঐতিহ্য বিল্ডিং এ আমি বসে
স্কুলে আমি কাজকর্ম করছি এবং স্কুলে কাজ চালাচ্ছি। সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সাবরুমের ঐতিহ্যবাহী প্রথম প্রশাসনিক ভবন নিয়ে নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলকে জানান, পিএমসি সাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরাতন রাজামৌলি প্রশাসনিক ভবনটি উন্নয়নের স্বার্থে ভাঙা হতে পারে। ত্রিপুরা সরকার এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য 8 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে। পাশাপাশি সাবরুমের নতুন অফিস টিলায় নতুন প্রশাসনিক ভবনেরও কাজ চলছে। তো বর্তমানে যে এসডিএম অফিসটা আছে এটাও ভাঙা পড়বে, যেহেতু নতুন করে আবার বিল্ডিং হচ্ছে। আমাদের সরকার 8 কোটি টাকার উপরে মঞ্জুর করেছেন। একটা কথা শুনলে অবাক হবেন, বাম আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার মহোদয় এই সাবরুমের এসডিএম অফিসের জন্য 5,65,00,000 টাকা মঞ্জুর করেছেন এবং বিশেষ তৎকালীন বিধায়িকা রীতা কর দাবি করেছিলেন এবং সেই দাবি করার পর মানিকবাবু সহানুভূতির সাথে বিবেচনা করে সেটা মঞ্জুর করেছিলেন। এসডিএম অফিস, নগর পঞ্চায়েতে আরেকটা কয়েকটা প্রজেক্ট, যেমন মেলার মাঠে বর্তমানে যে গ্যালারি আছে এটার জন্য। দুঃখের বিষয় সেই টাকা ওনারা খরচ করতেই পারেন। এসডিএম অফিসে 5,65,00,000 টাকা যেটা মঞ্জুর করেছেন মানিকবাবু, সেই টাকা পারেনি। টেন্ডার হয়েছিল 2,92,00,000 টাকা, টেন্ডার হয়ে সেটাও বাতিল হয়ে গেছে। আমি বিধায়ক হয়ে আমি চেষ্টা করেছিলাম সেই যেটা টেন্ডার হয়েছে অ্যাজ পার টেন্ডার যে নিয়ম সেইভাবে সেটাকে যাতে কাজটা শুরু করা যায়, কিন্তু সেই টাকা ল্যাপস হয়ে গেছে। 5,65,00,000 টাকা চলে গেছে। আর ওই নগর পঞ্চায়েতের যে টাকাটা সেটা নগর পঞ্চায়েতে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিল বলেই আমি বিধায়ক হওয়ার পরে নগর পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করে আমাদের স্থানীয় একজন ইঞ্জিনিয়ার আগরতলা চাকরি করে ওনাকেও এনে ওনাকে কাজে লাগিয়ে আমরা সেই মেলার মাঠের গ্যালারির উপরে ছানি থেকে শুরু করে এটা করেছি। এসডিএম অফিস লেস হয়ে গেছে, 5,65,00,000 টাকা ল্যাপস হয়ে গেছে। পরবর্তী সময়ে আমি মুখ্যমন্ত্রীর সাথে দরবার করে নতুন করে 8 কোটি টাকার উপরে স্যাংশন করেছি। সেই কাজ টেন্ডার হয়েছে, অ্যাকর্ডিংলি কাজ চলছে। আমাদের অনুমান আগামী মাসের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং নতুনভাবে এসডিএম অফিসকে আমরা শুধু নতুন বিল্ডিং না, নতুনভাবে এসডিএম অফিসের যে এরিয়াটা আছে এটাকে আমরা সাজিয়ে তুলবো। পুরনো যে বিল্ডিংটা আছে এখন যেটা গার্লস স্কুল আছে, এই বিল্ডিং বা এই প্রশাসনিক বিষয় সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কি? কোনটা? ওই যে এখন গার্লস স্কুল আছে, বিল্ডিংটা আছে না, ওটা যেটা আছে ওটা তো পুরনো আছে কিন্তু মজবুত ঘর। কিন্তু যেহেতু স্থান সংকুলনের প্রশ্নে আমাদের যে প্ল্যান বড় বিল্ডিং হতে যাচ্ছে, দ্বিতল বিশিষ্ট বিল্ডিং হতে যাচ্ছে, 8.5 কোটি টাকা মঞ্জুর হয়েছে, সেই কারণে এটা ভাঙ্গা পড়বে। এটা অনেক পুরানো বিল্ডিং এবং সাবরুমের প্রথম এসডিএম অফিস সেখানে জন্মলগ্ন থেকে সেখানে এসডিএম অফিস হয়ে যাচ্ছে। তারপরে ওখান থেকে অফিস টিলাতে গেছে, সেটা ওখানে বর্তমানে যেটা আছে এটারও ভগ্নদশা। বৃষ্টি আসলে জোর জোর করে জল পড়ে, তৎকালীন সময় সেটা নিম্নমানের কাজ হয়েছিল, তার জন্য আমরা নতুন করে স্যাংশন করে নতুন বিল্ডিং এর কাজ ধরেছি।